আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার ফাইজা? আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সালাম। সমগোত্রীয় শ্রেণী ও কার্যকরীমূলক এই দুটো নিয়ে আজকে আমি আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমার সমগোত্রীয় শ্রেণী কি, তারপরে কার্যকরীমূলক কি, এটা না জানলে আমরা জৈব রসায়ন পড়তেই পারবো না। এখন আমরা যা যা শিখবো সেটা হলো সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা এবং উদাহরণ, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, কার্যকরীমূলক কি এবং এর উদাহরণ, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলকের নাম ও গঠন। আচ্ছা, এরপরের স্লাইড দেখো। সমগোত্রীয় শ্রেণী ইংরেজিতে এটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী বলতে এই যে জৈব যৌগগুলো আছে এদের একটা বৈশিষ্ট্য আছে, মানে সবগুলো যৌগের বৈশিষ্ট্য একরকম না। যেমন যেগুলো অ্যালকোহল তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেগুলো অ্যালকেন তাদের একটা বৈশিষ্ট্য আছে, তারপরে যেটা অ্যালকিন তাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তারপর যেগুলো অ্যারোমেটিক যৌগ তাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এই সবগুলো যৌগকে একটা একটা যৌগ করে তো আমরা স্টাডি করতে পারবো না। আমরা কি করব, সমগোত্রীয় শ্রেণী যেগুলো আছে সেগুলোকে আমরা স্টাডি করব। তো সমগোত্রীয় শ্রেণী মানে কি, যেসব যৌগের শ্রেণী, যেসব যৌগগুলো একই মৌল দ্বারা তৈরি। সমগোত্রীয় শ্রেণীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওই যৌগগুলো একই মৌল দ্বারা তৈরি। যেমন অ্যালকেন, অ্যালকেনটা তারপরে তাদের একটা সাধারণ সংকেত আছে। যেমন দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের একটা সাধারণ সংকেত আছে না, কি CnH2n+2, তাই না? অ্যালকেন এর যে সাধারণ সংকেত সেটা হলো CnH2n+2। তারপরে এদের একটা নির্দিষ্ট কার্যকরীমূলক আছে। যেমন সব অ্যালকোহলের একটা ওইচ মূলক আছে, কমপক্ষে একটা ওইচ মূলক থাকবেই। সব ফ্যাটি অ্যাসিডের মধ্যে COOH মূলকটা থাকবে। তাইলে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি আছে, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক আছে। তারপরে তাদের একটা সাধারণ সংকেত আছে, তাদের একই রকমের একটা সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতির মাধ্যমে তৈরি করা যায়। তারপরে এদের ভৌত ধর্মের মধ্যে নিয়মিত ক্রম এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায়। আচ্ছা, রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায় কেন? কারণ যেহেতু এরা একই মৌল দ্বারা তৈরি, অতএব তাদের রাসায়নিক ধর্ম কি হবে, একই রকম হবে। কিন্তু ভৌত ধর্মে কিছুটা পার্থক্য আসবে। কেন পার্থক্য আসবে? যে অণু বড় ছোট হইলে তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে ভৌত অবস্থা এগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো মিথেন হলো গ্যাস, ইথেন ও গ্যাস। এরকম ভাবে যদি আমি অক্টেনে যাই তাহলে দেখবো আমরা অক্টেন হলো তরল। তারপরে যদি আরো বড় যৌগ নেই আমরা, তাহলে দেখা যাবে যে সেটা কঠিন। তাইলে আমরা দেখবো যে ভৌত ধর্মে কি হয়, কিছুটা চেঞ্জ হয় এবং নিয়মিতভাবে চেঞ্জ হয়। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি একটা বিশেষ শ্রেণীর যৌগ, তারপরে তাদের কতগুলো কি আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এই ইংরেজিতে সমগোত্রীয় শ্রেণীকে কি বলা হয়? হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ। আচ্ছা, এখান থেকে একটু পড়ো তো এটা। হোমোলোগাস পদটি গ্রিক হোমোস সেম প্লাস লোগোস রেশিও প্রপোর্শন থেকে উদ্ভূত। সব জৈব যৌগকে এদের অণুর গঠন ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো সমধর্ম শ্রেণী বা সিরিজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শ্রেণীভুক্ত জৈব যৌগ সমূহের গঠন ও বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় যে এরা একই মৌল দিয়ে তৈরি। এদের একটি সাধারণ নাম, সাধারণ সংকেত ও সাধারণ কার্যকরী মূলক রয়েছে। এদেরকে আণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন, মিথিলিন মিথিলিন হলো CH2। যেমন মিথেন মূলক থেকে হলো মিথিলিন। বুঝতে পেরেছো? মিথেনে হলো 4টা হাইড্রোজেন আছে না, CH4। এখান থেকে যদি দুটো হাইড্রোজেন আমরা সরিয়ে ফেলি তাহলে যে মূলকটা আমরা পাই সেটা হলো মিথিলিন মূলক। বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে যে
একটা সমগোত্রীয় শ্রেণীর যে পাশাপাশি দুটো যৌগ যদি আমরা রাখি তাহলে দেখবো যে এদের মধ্যে CH2 মূলকের পার্থক্য আছে। বুঝতে পেরেছো? তারপরে যে কথাটা আমি বললাম যে এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম, রাসায়নিক ধর্মে সাদৃশ্য। সাদৃশ্য মানে রাসায়নিক ধর্ম একই রকম এদের, তাই না? তাইলে এই যে পরস্পর সম্পর্কযুক্ত সমধর্মী জৈব যৌগ সমূহের শ্রেণী হলো হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। বুঝতে পেরেছো? তাইলে এই যে জৈব যৌগের অধ্যয়ন, আমরা যে জৈব যৌগকে সহজে খুব অল্প সময়ে এবং টেকনিক্যালি যদি আমরা শিখতে চাই তাইলে আমাদের এই হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানতে হবে। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের সংজ্ঞাটা কি হবে? এখানে একটু সংজ্ঞাটা দেখো। একই মৌল দ্বারা গঠিত সমধর্মী যৌগসমূহ যাদের একটি সাধারণ নাম, সাধারণ সংকেত, সাধারণ কার্যকরী মূলক রয়েছে, যাদেরকে আণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যাদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম ও রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায়, তাদের শ্রেণীকে আমরা বলি হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। এই সংজ্ঞাটা কি তোমরা পারবে? এটা অলরেডি ক্লাস 10-এ তোমরা পড়েছো। তারপরেও আমি এখানে আবার এটা দেখালাম। আচ্ছা, এইখানে দেখো এই সমগোত্রীয় শ্রেণী মধ্যে আমাদের স্যার হ্যাঁ আমাদের বলো, 9-10 এর সমগোত্রীয়টা তো ছিল না, মানে এই নামটা তো শুনিনি, এজন্য বলছি। কি ছিল? সমগোত্রক? স্যার এটা ছিল না এই টপিকটা। স্যার এটা ছিল না। না না থাকলে হোমোলোগাস তো তোমরা স্যার কিভাবে বায়োলজির পড়লা? অংশ না? অ্যালকেন, অ্যালকিন, স্যার অ্যালকাইন এগুলো কিভাবে পড়লা? স্যার এই এগুলো সবগুলো জৈব যৌগ। চার্টের ছিল স্যার, হ্যাঁ, একটা জৈব চার্টের যৌগ মধ্যে। হইলো জৈব যৌগগুলোকে আমরা শ্রেণী কতগুলো সমগোত্রে ভাগ করে তারপর আমরা পড়বো। এতে কি হবে? আমি একটু আগে বললাম যে জৈব যৌগ পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যেমন দেখো, তুমি যদি মিথানলের ধর্ম জানো তাহলে ইথানলের ধর্ম কি হবে এটা বলতে পারবে না? জি স্যার। মনে করো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা যৌগ আছে, তাই না? এখন চারটা যৌগের মধ্যে একটার ধর্ম তুমি জানলা, তাইলে বাকি তিনটার ধর্ম তুমি বলে ফেলতে পারবে না, কারণ এরা একই গোত্রের। আচ্ছা, এই চারটা যৌগ একটু খেয়াল করো তো, এখানে এরা এরা কি প্রত্যেকে একই মৌল দ্বারা তৈরি? কি 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 মৌল দ্বারা তৈরি বলো দেখি? এই মৌলটা কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এইটা সেইটাও কার্বন, হাইড্রোজেন, স্যার অক্সিজেন। এটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হ্যাঁ, এইটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অর্থাৎ এরা একই মৌল দ্বারা তৈরি। ঠিক আছে, একই মৌল দ্বারা তৈরি। আচ্ছা, এদের একটা সাধারণ নাম আছে। এদের সাধারণ নামটা কি? অ্যালকানল। অ্যালকানল বা অ্যালকোহল। অ্যালকানল বা অ্যালকোহল। এদের একটা সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেতটা দেখো, কার্বন যতটা, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। যেমন কার্বন কার্বন যদি একটা হয় তার ডাবল কত হবে? 2। 2 এর সাথে 2 যোগ করলে এখানে 4 হতো না? 4 না হয়ে কি হয়েছে? 2 এর সাথে 1 যোগ করাতে 3 হয়েছে। দেখো, এখানে কার্বন হলে একটা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে এখানে? 1 × 2 + 1, তাহলে 3। আর এই ওয়েস্টটা হলো তার কার্যকরী মূলক। আচ্ছা, এখানে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা হবে? 2 × 2 = 4 আর কে 5। কার্বন 2টা, তাহলে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। আর এই ওয়েস্ট মূলকটা তো কমন সবার সাথে। এখন দেখো, কার্বন 3টা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 3 × 2 = 6টা আর একটা 7টা, তাই না? 4টা হলে 4 × 2 = 8টা আর একটা 9টা। তাহলে এদের কমন সংকেত কি? CnH2n+1, তারপরে হলো উইক। কমন ইলেকট্রন বিন্যাস আর ইয়েটা সংকেতটা কি? কমন সংকেতটা হলো এইটা কমন। সেটা ক্ষেত্রে স্যার মিথেনের মানে না, মিথেন হলো CnH2n+2,
এখানে যদি 2 হতো তাহলে সেটা হয়ে যেত অ্যালকেন। তাইলে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে এখানে আমি যে জিনিসটা ইন করেছি সেটা হলো ওয়েচ মূলক। এটাকে আমরা বলি অ্যালকোহল মূলক বা হাইড্রক্সিল মূলক। তো তাইলে এই যে যৌগগুলোর তাদের একটা সাধারণ সংকেতটা কি বলো দেখি? CnH2n+1 ওয়েট, তাই না? তারপরে দেখো এই পাশাপাশি দুইটা যৌগের মধ্যে এখানে দেখো এই দুইটা হলো পাশাপাশি। পাশাপাশি কিভাবে? এখানে কার্বন একটা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন তিনটা, এখানে কার্বন চারটা। এরা প্রত্যেকেই পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি দুটো যৌগের মধ্যে পার্থক্য কত বলো দেখি? এখানে কার্বন একটা, এখানে দুইটা, তাই এটা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করো। স্যার একটা পার্থক্য। কার্বন হইলো একটা, তাই না? আর হাইড্রোজেন কয়টা পার্থক্য? স্যার দুইটা। দুইটা। তাহলে CH2 মূলকের পার্থক্য হয়ে গেল না এখানে? জি স্যার। আচ্ছা, আবার এই দুইটার দিকে আসো। এই দুইটা হলো এখানে আমি দিয়েছি। এই যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি একটু দেখো। স্যার C3 একটা থেকে সি আর C2 বাদ, তাইলে CH আর C আর C7 থেকে C5, H7 থেকে H5 বাদ, তাইলে কি হয়ে যাবে? এই মিথিলিন মূলকের পার্থক্য হবে এখানে। তাইলে দেখো আবার এই জোড়ার মধ্যে পার্থক্য। তাইলে আমরা দেখলাম যে এইটা একটা হোমোলোগাস শ্রেণী। এই যৌগের এই যে শ্রেণীটা আছে তার প্রত্যেকটা সদস্যকে আমরা কি বলি? হোমোলগ। একটা সমগোত্রীয় শ্রেণী প্রত্যেকটা সদস্যকে ওই শ্রেণীর কি বলে? হোমোলগ। হোমোলগ। আচ্ছা, একটা ক্লাসে মনে করো 25 জন স্টুডেন্ট আছে, ধরো ABCD এরকম। তাইলে এরা কি একই ক্লাসের? ধরো একাদশ শ্রেণীর সায়েন্সের স্টুডেন্ট। তাইলে এরা কি একটা সমগোত্র না? সবাই একটা ক্লাসে পড়ে, আর কমন কি? সবাই মানুষ, তাই না? তারপরে এদের এক নামে ডাকা যায় যে এরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তাই না? তাইলে এরা কি? এরা হলো একটা সমগোত্র। ঠিক যৌগগুলোকেও একটা বিশেষ শ্রেণীতে ফেলে আমরা কি করতে পারি? একটা শ্রেণীতে ফেলতে পারি, ওইটি হলো সমগোত্রীয় শ্রেণী। আর ওই সমগোত্রীয় শ্রেণীর এক একটা সদস্যকে আমরা কি বলি? সমগোত্রক বা হোমোলগ। যেমন দেখো এই অ্যালকোহলের একটা, অ্যালকোহল হলো একটা সমগোত্রীয় শ্রেণী। এখানে মিথানল তাইলে তার একটা প্রথম সদস্য, এটা হলো তার দ্বিতীয় সদস্য, এটা হলো তার তৃতীয় সদস্য, এটা হলো তার চতুর্থ সদস্য, তাই না? তাইলে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্য কি বলে? কি বলে? ওই শ্রেণীর হোমোলগ বা সমগোত্রক বলে। সমগোত্রকও বলে, কোন কোন জায়গায় আমরা শুধু সমগোত্র বলি, তাই না? আচ্ছা, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। এখন বলো তো অ্যালকেনের প্রথম সদস্যের নাম কি? অ্যালকেন, আমি এখানে অ্যালকেনের সাধারণ সংকেত হলো কি? CnH2n+2 এইটা। আচ্ছা, এখন সি এটাকে আমরা কি বলি? অ্যালকেন। স্যার মিথেন হবে CH4। এটাকে আমরা বলি অ্যালকেন, ALK। আমি বলছিলাম যে এগুলো সম্পৃক্ত, ANE, অ্যালকেন। অর্থাৎ এরা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো তো দেখি? সম্পৃক্ত। হ্যাঁ, N যেহেতু আছে এরা হলো সম্পৃক্ত। আচ্ছা, এখন C1 বসাইলে H কত হবে? স্যার H4 হবে। হ্যাঁ, তাহলে CH4। C2 মিথেন। বসালে H কত হবে? H হবে C2 বসালে তাহলে 6 হবে স্যার। হ্যাঁ, 6 C2H6 হবে। আর যদি 3 বসাই তাহলে কি হবে? 8 হবে স্যার। C3H8। তাহলে এইখানে এই যে সমগোত্রীয় শ্রেণী এটার নাম হলো অ্যালকেন। অ্যালকেনের প্রথম সদস্যের নাম কি তাইলে? মিথেন। মিথেন। দ্বিতীয় সদস্যের নাম ইথেন। ইথেন। তৃতীয় সদস্যের তারপর নাম প্রোপেন। 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 তাইলে তারপর বিউটেন। এদের একটা কমন সূত্র আমরা পেয়ে গেছি, কমন ফর্মুলা। তারপরে এরা সবাই
কি দিয়ে তৈরি? হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। তারপরে এদের দুটো যৌগের মধ্যে পার্থক্য কত আছে? পাশাপাশি CH2 মূলকের পার্থক্য আছে, তাই না? তাইলে জি স্যার। সমগোত্রীয় শ্রেণী কি, এটাকে আমরা বুঝতে পারলাম। হ্যালো, জি স্যার। জি স্যার। তোমরা কি আবার একটু পরে দেখবে এটা? আচ্ছা, একটি সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটি সদস্যকে ওই শ্রেণীর একটি সমগোত্র বা হোমোলগ বলে। উদাহরণ, আহ, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল ইত্যাদি যৌগগুলো একই মৌল CHO দ্বারা তৈরি। এদের শ্রেণীগত নাম অ্যালকানল বা অ্যালকোহল, সাধারণ সংকেত CnH2n+1OH। সাধারণত কার্যকারী মূলক OH রয়েছে। এদেরকে কার্বন সংখ্যা দ্বারা আহ, এদেরকে কার্বন সংখ্যা বৃদ্ধির ক্রমানুযায়ী সাজালে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন CH2 মূলকের পার্থক্য থাকে। এদের ভৌত ধর্ম নিয়মিত ক্রম ও রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায়। সংজ্ঞা অনুযায়ী উক্ত যৌগসমূহের শ্রেণী তথা অ্যালকানল বা অ্যালকোহল একটি হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। উক্ত যৌগগুলোর প্রত্যেকটি তাদের শ্রেণীর অর্থাৎ অ্যালকোহলের একটি হোমোলগ বা সমগোত্র। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই জিনিসটা আমি বুঝিয়েছি যে এখানে এদের যদি আমরা পাশাপাশি লিখি তাহলে দেখবো যে পাশাপাশি দুটো যৌগের মধ্যে কি আছে? মিথিলিন মূলকের পার্থক্য আছে। আচ্ছা, তো অ্যালকোহলের মতো আরো কতগুলো সমগোত্রীয় শ্রেণী আছে, সেটা হলো অ্যালকেন, তারপরে হলো অ্যালকিন, তারপরে হলো অ্যালকাইন, তারপরে অ্যালডিহাইড, তারপরে হলো কিটুন, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম শত শত হোমোলোগাস শ্রেণী আছে। তাহলে এক একটা শ্রেণীর সদস্য অগণিত, মানে অনেক অনেক সদস্য আছে, 200, 300, 500 এরকম অনেক রকমের সদস্য আছে। তাহলে জৈব যৌগের সংখ্যা কি বেশি না অজৈব যৌগের সংখ্যা বেশি? প্রায় 10 লক্ষেরও বেশি জৈব যৌগের সংখ্যা জৈব যৌগ। আছে। বুঝতে পেরেছ? তো এই এই 10 লক্ষ যৌগ কি আমি একসাথে মনে রাখতে পারবো? পারবো না। না স্যার। একটা যৌগের সংকেত দেখে, তার যে মৌলগুলো আছে সেগুলো দেখে, তার মধ্যে যে কার্যকরী মূলকটা আছে সেটা দেখে আমরা বলতে পারবো যে এটা কোন শ্রেণীর যৌগ বা কোন সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট না যে সমগোত্রীয় শ্রেণী জানা? যেমন দেখো, তুমি মিথেন দেখলেই বলবা যে এটা অ্যালকেন, তাই না? ইথেন দেখলে বলবা এটা অ্যালকেন, তাই না? আবার যদি ইথিন দেখো তাহলে বলবা এটা অ্যালকিন। আবার এরকম ওয়ে চলা যৌগ যদি থাকে তাহলে তুমি বলবা এটা অ্যালকোহল। এটাকে কি বলবো আমরা? অ্যালকোহল। অ্যালকোহল। বুঝতে পেরেছ? তাইলে এই সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রক এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার কালকে স্যার একটা জিনিস দেখলাম যে স্যার ইথিলিন, হুম। স্যার ইথিলিনকে স্যার অনেক মানে 180°C সম্ভবত এটাকে মানে কম্প্রেস করে তারপর এটা থেকে নাকি পলিথিন এর মলিকিউলস গুলো পাওয়া যায়, মানে ইথিলিনকে কম্প্রেস করে। হ্যাঁ, এইটা এইটা পলিথিন তো বর্তমান বিশ্বে পলিথিনের দিয়ে ভরে আছে সব। পলিইথিলিন, পলিইথিলিন এটাকে সংক্ষেপে বলা হয় পিই। এটাকে কি বলা হয়? পিই, পলিইথিলিন। ওই যে পিই, পি মানে পলিইথিলিন। আরেকটা হলো তোমার পলিপ্রোপিন। পলিপ্রোপিন আরেকটা। এই পলিপ্রোপিন দিয়ে আমরা হলো বালতি, বড় বড় জিনিসগুলো, শক্ত জিনিসগুলো তৈরি করি। আর পলিথিনটা হলো পাতলা এবং নরম, এটা দিয়ে আমরা সাধারণত ব্যাগ তৈরি করি। তারপরে পলিথিনের এই যে ইথিনকে পলিমারাইজেশন করে আমরা কি করি? পলিথিন তৈরি করি। বুঝতে পেরেছো? মানে স্যার হচ্ছে গ্যাসটাকে গ্যাসটাকে কম্প্রেস করে মানে উচ্চ হ্যাঁ, চাপে গ্যাসে কম্প্রেস করে ওইটাকে এইটা মানে এইটা ঘন আমরা পড়বো। পলিমারকরণ বিক্রিয়া আমাদের একটা অংশ আছে, সেইখানে আমরা বিভিন্ন রকমের পলিমার কিভাবে তৈরি হয়, তৈরি করে, এই বিক্রিয়াগুলো আমরা পড়বো। বুঝতে পেরেছো? তো এই পলিথিন মানে পলিইথিলিন, এটা হলো ইথিনের একটা পলিমার।
ইথিনের পলিমার। পলিমার মানে অনেকগুলো অণু একসাথে জোড়া লাগিয়ে একটা বড় অণু তৈরি করা, বুঝতে পেরেছো? তাইলে ইথিনের অণুটা কি? ইথিনের অণুটা হলো CH2 তাই না? CH2 জি স্যার। ডাবল বন্ড CH2। এখন এই ডাবল বন্ডটা যদি আমি উঠাই দেই, এটাকে যদি আমরা পলিমারকরণ করি, এই n সংখ্যক পলিথিন যদি আমরা একসাথে নেই, নিয়ে যদি পলিমারকরণ করি, তাইলে এইটা হয়ে যাবে পলিথিন। পলিথিনের সংকেত হলো CH2 ড্যাশ CH2। এখানে n সংখ্যক অণু মানে প্রায়, এবং এইটাকে যদি উচ্চ চাপে আমরা সাধারণত 200 অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা রাখি, 200 অ্যাটমসফিয়ার চাপে, আর না 200 না 1000, সরি 1000 থেকে 1200, আর হলো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাইলে দেখা যাবে যে এই ইথিনের 600 থেকে 1000 অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়ে যায়। এই পলিথিনের ব্যবহার ব্যাপকভাবে আছে। আমরা ওইটা পড়ব, আলাদা পলিমারকরণ বলে একটা বিক্রিয়া আছে, এবং ওইখানে গিয়ে আমরা পড়ব। আচ্ছা, এখানে দেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি তোমরা বলতে পারবে? সংজ্ঞার মধ্যেই লুকায় রয়েছে। সংজ্ঞার মধ্যে কিভাবে লুকায় রয়েছে? এরা একই মৌল দ্বারা তৈরি, ঠিক আছে? 1 নম্বর, একই রকম মৌল দ্বারা তৈরি না? জি স্যার। হ্যালো, আচ্ছা, জি স্যার। এই যৌগগুলোর সংকেত কি হবে? এটা সাধারণ সংকেত কি হবে এটার? C1H। C1 কার্বন যতটা, হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। হ্যাঁ স্যার, CnH2n+1, তারপরে হলো 1। Cl। এই যে দেখো এখানে লেখা আছে Cl টা স্যার কমন, তাই না? হ্যাঁ, কার্বন ছাড়া তো জৈব যৌগ হবেই না। কার্বন ছাড়া কি জৈব যৌগ হবে? আমি তো না ওইদিন স্যার। বলছিলাম। আচ্ছা, এই যৌগগুলোকে আমরা সাধারণ সংকেত হলো কার্বন যতটা, হাইড্রোজেন কি তার ডাবল অপেক্ষা 1 বেশি। এই 2n+1, তারপরে এইখানে হবে X বা Cl, এখানে হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে কি দ্বারা প্রকাশ করি? আর। তাইলে এই যৌগগুলোকে আমরা সাধারণত আর Cl বলতে পারি। এখন আর এর মান নির্ভর করবে কার্বনের সংখ্যার উপর। কার্বনের সংখ্যা যদি একটা হয় তাহলে আর এর মান হবে CH3। কার্বনের সংখ্যা যদি 2টা হয় তাহলে এটা হবে C2H5, অর্থাৎ এটা মিথাইল, এটার নাম ইথাইল, এইটার নাম প্রোপাইল, এটার নাম বিউটাইল। অতএব আর কে আমরা বলি অ্যালকাইল। এটাকে আমরা কি বলি? অ্যালকাইল। ALKYL। এই আর কে আমরা কি বলি? অ্যালকাইল। তাহলে এটার নাম হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল ক্লোরাইড। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ওই যে আমি বলছিলাম যে এদেরকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কি হবে? CH2 মূলকের পার্থক্য থাকবে, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, তাই না? আমি একটা উদাহরণ দিয়ে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য বলেছি। বৈশিষ্ট্যগুলো কি? একই মৌল দ্বারা তৈরি, এদের কমন সংকেত একটা আছে, তাই না? এদের একটা সাধারণ সংকেত আছে, এদের একটা সাধারণ নাম আছে। সাধারণ নামটা কি বলো দেখি? অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড। তারপরে এদেরকে যদি আমরা আণবিক ভরের ক্রম অনুযায়ী সাজাই, আণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালাম না? এইটার আণবিক ভর যা হবে এইটার কি একটু বেশি হবে না? তার চেয়ে এই আরো বেশি হবে। এখানে কার্বন একটা, এখানে হলো 2টা, এখানে হাইড্রোজেন 3টা, এখানে হলো 5টা। তাহলে ভর এখানে কি একটা ক্রম অনুযায়ী বাড়তে থাকবে, যে 4 4 করে বাড়তে থাকবে বা 5 5 করে? আচ্ছা, এখানে যদি কার্বন একটা হয়, হাইড্রোজেন হবে 3টা, এখানে কার্বন 2টা হলে হাইড্রোজেন হবে 5টা। এটা সূত্র দিয়ে বসবে। এখানে কার্বন 3টা, হাইড্রোজেন হবে 7টা, এখানে কার্বন 4টা, হাইড্রোজেন হবে 9টা। কি বুঝতে পেরেছো এটা? তাইলে আমরা কি
এদের এদের কার্বন পরমাণুর সংখ্যার উচ্চক্রম অনুযায়ী সাজালে, অথবা আমরা বলতে পারি আণবিক ভরের উচ্চক্রম অনুযায়ী সাজালে, তাইলে দেখা যাবে পাশাপাশি দুটো যৌগের মধ্যে কি পার্থক্য থাকবে? মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ঠিক আছে? স্যার সিএইচ থাকলে হবে অ্যালকাইন আর ওএইচ থাকলে হবে অ্যালকোহল। না, সি সিএইচ দিয়ে কোনো আমরা কার্যকরীমূলক সিএল বলবো না। মানে ডান দিক দিয়ে হলো কার্যকরীমূলক। ডান দিক দিয়ে শোনো, একটা যৌগের এই এই দুটো পার্ট, একটা হলো কার্বনের অংশ, তারপরে আরেকটা অংশ হলো কার্যকরীমূলক। এই ডান পাশে থাকে কার্যকরীমূলক, এই পাশে কি থাকে? কার্যকরীমূলক। আচ্ছা, এই যৌগগুলোর কার্যকরীমূলক কোনটা বলো দেখি? সিএল। সিএল, তাই না? এখানে কার্যকরীমূলক হলো ডান পাশে থাকে, এটা হলো কার্যকরীমূলক। তাহলে যেটার মান ক্রমান্বয়ে না বাড়বে সেটাই কি কার্যকরীমূলক? হ্যাঁ, কিন্তু যেটা CL এর মান ফিক্স। বাড়তেছে না। শোনো, এই না বাড়বে না, কার্যকরীমূলক অলওয়েজ ফিক্স। শোনো একটা, আচ্ছা আমি একটা বলি যে হুজুর যদি হয় সবাই টুপি মাথায় দেয়, টুপিটা কমন না? হ্যাঁ, তো জি, তাইলে টুপিটা কমন। হ্যাঁ, তো তাইলে এইখানে এইখানে কমন কোনটা? সিএল, তাই না? তো অতএব এইটা হলো কার্যকরী মূলক। এইটা দিয়ে আমরা চিনি, টুপি টুপি দেখে যেমন হুজুর চিনি, ঠিক এরকম ভাবে আমরা মৌল একটা যৌগের মধ্যে ঠিক তার যে একটা বিশেষ একটা গ্রুপ আছে বা পরমাণু আছে, সেটা দিয়ে আমরা ওই এটাকে শনাক্ত করতে পারি। এর মানে যেমন স্যার ক্লোরিন থাকলে আমরা বলবো অ্যালকাইল আর ওএইচ না থাকলে না না, এইটা তো অ্যালকাইল, এই পাশেরটা অ্যালকাইল। ক্লোরিন থাকলে ক্লোরাইড, ক্লোরিন থাকলে ক্লোরাইড, অথবা আমরা এটাকে আর কি বলতে পারি? হ্যালাইডও বলতে পারি। এখানে ক্লোরিন না থেকে যদি ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে তাহলে হ্যালাইড। তাহলে এই আর এক্স, আর এক্স, এই এক্সটা হলো তার কার্যকরীমূলক। এক্স ইজ ইকুয়াল টু কি হতে পারে? ক্লোরিন, ব্রোমিন, তারপরে হতে পারে আয়োডিন। এখানে ফ্লুরিন হবে না। এই জৈব যৌগের বেলায় ফ্লুরিন হয় না। কেন হয় না সেটা আমি পরে বলবো। আর এই মূলকটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। এটার সংকেতটা কি? এটা হলো কার্বন যতটা, এই অ্যালকাইল মূলকের সংকেতটা ইয়েটা কি? স্যার কার্বন যতটা হাইড্রোজেন ওইটার এটা দ্বিগুণ হলো থাকবে। CnH2n 2n+1। এই জিনিসটা হলো আর, এই জিনিসটাই হলো আর, CnH2n+, এই যে এইখানে দেখো, এইটাকে আমরা বলি আর, এটাকে আমরা বলি আর। তাইলে এটাকে অ্যালকাইল ক্লোরাইড বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে আরো বৈশিষ্ট্য আমরা এখানে উদাহরণের মাধ্যমে দিয়েছি, তোমরা এই বৈশিষ্ট্যগুলো একটু পরে নিবে, তাই না? এদের একটা সাধারণ কার্যকরীমূলক আছে, তারপরে এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যাবে। ভৌত ধর্মে নিয়মিত ক্রম মানে কি? একটা যদি গ্যাস হয় তাহলে আরেকটা হবে তরল, আরেকটা হবে কঠিন, তাই না? অর্থাৎ এদের আস্তে আস্তে আণবিক ভর বাড়তে থাকবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে, তাই না? আরেকটা জিনিস, এই যৌগগুলো সবাই কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন দ্বারা তৈরি, অর্থাৎ তাদের রাসায়নিক ধর্ম কি হবে? একই রকম হবে। তারপরে এদের প্রায় একটা কমন মেথডের মাধ্যমে তৈরি করা যায়, একটা সাধারণ পদ্ধতির মাধ্যমে কি করা যায়? এদেরকে তৈরি করা যায়। তো এইটা আমরা জানলাম। এরপরে আমরা শিখবো কার্যকরীমূলক কি। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা অলরেডি আভাস পেয়ে গেছি যে কার্যকরীমূলক কি, তাই না? একটা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি আছে? একটা নির্দিষ্ট কার্যকরীমূলক আছে বা ফাংশনাল গ্রুপ আছে। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি আছে? একটা আমরা আমাদের বস্তু জগতেও আমরা দেখবো যে এক একটা যে বস্তু আর একটার সাথে আরেকটা পার্থক্য আছে, তাই না?
এবং পার্থক্যটা কি দিয়ে করি? যেমন আমি একটু আগে বললাম যে মানুষ দুজন মানুষ, একজন টুপিওয়ালা আর একজন টুপি ছাড়া, তাইলে আমরা এখানে পার্থক্য করে বলে ফেলি যে একজন হুজুর, একজন সাধারণ মানুষ। তো এইরকম কার্যকরীমূলক হলো তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এইটা থাকলে আমরা ওই যৌগটা কোন সমগোত্রীয় শ্রেণীর এবং তার বৈশিষ্ট্য কি হবে, তার রাসায়নিক ধর্ম কি হবে, এগুলো সব আমরা বলে ফেলতে পারি। তাইলে এই ফাংশনাল গ্রুপটা কি কি হতে পারে? অনেকগুলো ফাংশনাল গ্রুপ হতে পারে, আমরা সেগুলো এখানে দেখব। যেমন ওয়েস মূলকটা হলো অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, এইটা হলো অ্যালকিনের ফাংশনাল গ্রুপ, এইটা হলো অ্যালডিহাইড বা অ্যালকানেলের ফাংশনাল গ্রুপ, এইটা হলো অ্যামিনের ফাংশনাল গ্রুপ। আচ্ছা, একটু সংজ্ঞাটা একটু পড়ো তো দেখি একটু, এখান থেকে একটু কার্যকরীমূলক কি এবং প্রত্যেক দ্বিগুযোগের যে কার্যকরীমূলক আছে এই সংজ্ঞাটা একটু পড়ো দেখি। হ্যালো, প্রত্যেক জৈব যৌগের অণুতে এমন একটি পরমাণু বা পরমাণু গুচ্ছ বা বন্ধন ব্যবস্থা রয়েছে যা কার্যত ওই যৌগের বা তার সমগোত্রীয় শ্রেণীর ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে। জৈব যৌগের অনুস্থ যে পরমাণু বা মূলক বা বন্ধন ব্যবস্থা কার্যত এর ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে তাকে ওই যৌগের বা তার সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ বলে। স্যার, এখানে যে কার্যত লিখছেন, কার্যতই কি হবে? কার্যত, আচ্ছা কার্যত মানে বাস্তবে, মানে তোমার অ্যাক্টিভলি, মানে যে ফাংশনাল, যেটাকে আমরা বলি ফাংশনাল। আচ্ছা, যেমন দেখো একটা মানুষ বা কোনো একটা জিনিস কার্যত বলতে সে অ্যাকচুয়ালি কি করে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাইলে একটা জৈব যৌগের মধ্যে এমন একটা পরমাণু, আচ্ছা এখানে দেখো এই যৌগের মধ্যে তো অনেকগুলো পরমাণু আছে, তাই না? এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, আবার কার্বন HO আছে, কিন্তু এই যৌগের মধ্যে কার্যকর যেই অংশটা, কার্যকর অংশটা হলো কি স্যার? এখানে, হ্যাঁ দেখো এখানে কার্যত অংশটা হলো CHO। কার্যত অংশটা কি? CHO। এই CHO এর উপর নির্ভর করে এই যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া। অতএব এই CHOটা হলো তার কার্যকরী মূলক। কার্যত কোন জিনিসটা নির্ভর করে এই যৌগের ধর্মটা কার্যত কার উপর নির্ভর করে? OH এর উপরে। এইখানে কার্যত তার ধর্ম, বৈশিষ্ট্য সবকিছু এটা দ্বারা নির্ধারিত হয়। এই যৌগের কার্যত ধর্ম, বৈশিষ্ট্য এই দ্বিবন্ধন দ্বারা নির্ধারিত হয়, এটা CHO মূলক দ্বারা নির্ধারিত হয়। এইটার ধর্ম বৈশিষ্ট্য হলো তোমার NH2 দ্বারা নির্ধারিত হয়। আরেকটা ক্লাসে এই ফাংশনাল গ্রুপগুলো একটু শিখবে তোমরা, তোমাদের বই থেকে এগুলোর গঠন আমি একটু লিখে রাখছি, এই যে অলরেডি চলে আসছে, আমি আরেকটা ক্লাস একটু নিব এখান থেকে, তারপরে তোমরা এই জিনিসগুলো একটু পরে রাখবে। এখানে কি মোট 17টা সমগোত্রীয় শ্রেণী স্যার? মোট কি 17টা সমগোত্রীয় শ্রেণী? হ্যাঁ, এই ইম্পর্টেন্ট সমগোত্রীয় শ্রেণী যেগুলো কমন, তাদের কার্যকরী মূলকের গঠন এবং সংকেত এইগুলো দেয়া আছে, তো তোমরা এগুলো একটু স্টাডি করবে।